আজ আমি আমার জীবনের একটি ঘটনা সবার সঙ্গে শেয়ার করতে চাই। আমি এটা দাবি করছি না যে সবাই আমার কথা বিশ্বাস করবে, কারণ যদি আমি নিজে এই ঘটনাটি অন্য কারো মুখে শুনতাম তাহলে হয়তো প্রথমে এটাকে ক্লান্তি, কল্পনা বা ভয়ের প্রভাব বলে মনে করতাম। কিন্তু আমার এবং আমার স্ত্রীর সঙ্গে যা ঘটেছিল তারপর থেকে আমার জীবনের অনেক কিছুই চিরতরে বদলে গেছে। আমি এখনো ট্রাক চালাই, তবে কিছু নির্দিষ্ট রাস্তা, কিছু গভীর বনাঞ্চল, কিছু নির্দিষ্ট নির্জন হ্রদ এবং বিশেষ করে জঙ্গলের মধ্যে থাকা একটি পরিত্যক্ত কুঁড়েঘরের কথা মনে পড়লেই আজও আমার শরীর শিউরে ওঠে। আমার নাম সূর্য, আমি ভারতের বাসিন্দা, তবে গত কয়েক বছর ধরে ইউরোপের বিভিন্ন দেশে ট্রাক চালানোর কাজ করছি। আমি যে কোম্পানিতে কাজ করি সেটি জার্মানিতে নিবন্ধিত। আমার ট্রাকের রুট সাধারণত জার্মানি, পোল্যান্ড, স্লোভাকিয়া, স্লোভেনিয়া এবং মাঝে মাঝে উত্তর ইতালি পর্যন্ত বিস্তৃত থাকত। আমার স্ত্রীর নাম ছিল আলেনা। সে ভারতীয় ছিল না, তার বাড়ি স্লোভেনিয়ায়। আমাদের পরিচয়ও হয়েছিল এই ট্রাক ড্রাইভিং জীবনের কারণেই, কারণ সেও একসময় পেশাদার ট্রাক চালক ছিল। আমরা একই লজিস্টিক চেইনের ভিন্ন ভিন্ন কন্টেইনার বহন করতাম। প্রথমবার তার সঙ্গে আমার ভালোভাবে কথা হয়েছিল একটি সীমান্ত চেকপোস্টের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার সময়। সেদিন তুষারপাতের কারণে আমাদের দুজনের ট্রাকই কয়েক ঘন্টা ধরে আটকে ছিল। প্রথমে সাধারণ কথাবার্তা, তারপর একসঙ্গে কফি পান, এরপর রুট সম্পর্কিত আলোচনা, আর তারপর যোগাযোগের তথ্য বিনিময়। কয়েক মাসের মধ্যেই আমরা একে অপরের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠলাম। আলেনা আমার থেকে সম্পূর্ণ আলাদা। আমি ছিলাম সোজা সাপটা, সময়নিষ্ঠ এবং হিসাবী মানুষ, আর সে ছিল স্বাধীন চেতা, প্রাণবন্ত, তবে ভীষণ বুদ্ধিমতী। সে ড্রাইভিং ভালোবাসত, দীর্ঘ রাস্তা ভালোবাসত, ঘন বন ভালোবাসত, পাহাড় ভালোবাসত এবং সবচেয়ে বেশি ভালোবাসত প্রকৃতির ভিডিও ধারণ করতে। তার কাছে একটি ছোট ড্রোন ছিল, খুব দামি না হলেও যথেষ্ট ভালো মানের। যখনই কোনো সুন্দর জায়গার পাশ দিয়ে যেত, সুযোগ পেলেই নিরাপদ স্থানে ট্রাক থামিয়ে ড্রোন উড়িয়ে দিত। বিশাল বনভূমি, পরিত্যক্ত খামার বাড়ি, পুরনো সেতু, রহস্যময় উপত্যকা, এ ধরনের জায়গার প্রতি তার দুর্বলতা ছিল প্রবল। বিয়ের পর সে নিয়মিত ট্রাক চালানো ছেড়ে দেয়। এই সিদ্ধান্ত আমি তার উপর চাপিয়ে দেইনি, তবে সত্যি বলতে আমি চাইতাম সে এই কঠিন জীবন থেকে বেরিয়ে আসুক। দীর্ঘ ভ্রমণ, খারাপ আবহাওয়া, সীমান্তের ঝামেলা, একাকিত্ব এবং কখনো কখনো বিপজ্জনক পার্কিং স্পট। বাইরে থেকে এই জীবন যতটা স্বাধীন মনে হয়, বাস্তবে ততটা সহজ নয়। সে ট্রাক চালানো ছেড়ে দিলেও একটি জিনিস কখনো ছাড়েনি, তার ড্রোন। বরং এটি তার সবচেয়ে প্রিয় শখে পরিণত হয়েছিল। আমি যখনই কোনো সুন্দর প্রাকৃতিক দৃশ্যের মধ্য দিয়ে যেতাম এবং সময় মিলত, সে আমার সঙ্গে যেত, শুধুমাত্র কিছু অসাধারণ ফুটেজ ধারণ করার জন্য। আমি যে ঘটনার কথা বলছি তখন আমাদের বিয়ের প্রায় 1.5 বছর হয়ে গেছে। সেটা এমন এক সময় ছিল যখন শীত পুরোপুরি নামেনি, আবার আবহাওয়াও পুরো পরিষ্কার ছিল না। গাছের অর্ধেক পাতা ঝরে পড়েছিল, মাটি সব সময় স্যাঁতসেঁতে থাকতো এবং সন্ধ্যা নেমে আসতো খুব দ্রুত। এই সপ্তাহে আমার একটি বিশেষ মালামাল নিয়ে জার্মানি থেকে স্লোভেনিয়ার দিকে যাওয়ার দায়িত্ব পড়েছিল। ফেরার পথে আমাকে অস্ট্রিয়ার ভেতর দিয়ে একটি পাহাড়ি রাস্তা ধরে ফিরতে হতো। রাস্তাটি সাধারণ মহাসড়কের মতো ব্যস্ত ছিল না, কিন্তু তার প্রাকৃতিক সৌন্দর্য ছিল অসাধারণ। রাস্তার দুই পাশে বিস্তীর্ণ ঘন বন, কোথাও খোলা উপত্যকা, আর দূরে দূরে পাহাড়ি হ্রদের মনোমুগ্ধকর দৃশ্য। আমি একদিন বাড়িতে বসে গল্পের ছলে এই রুটের কথা বলতে আলেনা সঙ্গে সঙ্গে বলল, আমি এবার তোমার সঙ্গে যাব, এই রুটের ফুটেজ দারুণ হবে। প্রথমে আমি রাজি হইনি, কারণ আবহাওয়া খুব একটা স্থিতিশীল ছিল না। কিন্তু সে হেসে বলল, আমি তো ট্রাক চালাচ্ছি না, শুধু তোমার সঙ্গে যাচ্ছি, বাকিটা তুমি সামলে নিও। সত্যি বলতে তাকে খুশি দেখতে আমার সবসময় ভালো লাগতো, তাই শেষ পর্যন্ত আমি রাজি হয়ে গেলাম। আমরা খুব ভোরে যাত্রা শুরু করেছিলাম। মালামাল ঠিক মতো সুরক্ষিত ছিল, সব কাগজপত্র প্রস্তুত ছিল, আর সময়সূচিও
ঠিকঠাক চলছিল। দিনের বেশিরভাগ সময় একদম স্বাভাবিকভাবেই কেটেছে। রাস্তা, রেডিও, মাঝে মধ্যে কফি বিরতি আর নানা ছোটখাটো আলাপচারিতার সময় চলে যাচ্ছিল। আলেনা পথে কয়েকবার জানালা দিয়ে মোবাইলে ছোট ছোট ভিডিও ক্লিপও ধারণ করেছিল। দুপুরের পর আমরা যখন অস্ট্রিয়ার একটি বিশাল বনাঞ্চল ঘেরা করিডোরে প্রবেশ করলাম, তখন সে প্রথমবার ড্রোন বের করলো। কিন্তু আমি বললাম, এখন নয়, আগে এই অংশটা পার হয়ে যায়। কিছুক্ষণ পরে আমরা এমন একটি এলাকায় পৌঁছালাম যেখানে রাস্তার দুই পাশ কিছুটা খোলা ছিল। বাম পাশে দীর্ঘ বনভূমি, ডান পাশে ঢালু ভূমি, আর দূরে কোথাও পানির হালকা ঝিলিক দেখা যাচ্ছিল। আলেনা বারবার বলছিল, এখানে কোথাও একটু থামি, আমি ড্রোন ওড়াতে চাই। আমি ট্যাকোগ্রাফির সময় এবং পার্কিংয়ের সম্ভাবনা যাচাই করলাম। আমাদের পূর্ণ বিশ্রাম নেওয়ার প্রয়োজন ছিল না, তবে নিরাপদ কোনো জায়গা পেলে 15 থেকে 20 মিনিট থামার মতো সময় হাতে ছিল। আরো কিছু দূর এগিয়ে রাস্তার পাশে একটি পাথর বিছানো ফাঁকা জায়গা দেখতে পেলাম। মনে হচ্ছিল আগে হয়তো বন বিভাগের গাড়িগুলো সেখানে থামতো। জায়গাটি সম্পূর্ণ খালি ছিল। মূল রাস্তা থেকে ট্রাকটিও স্পষ্ট দেখা যাচ্ছিল এবং জায়গাটি খুব বেশি নির্জনও ছিল না। আমি ট্রাকটি সেখানে গিয়ে দাঁড় করালাম। বাতাসে আর্দ্রতার ছাপ ছিল, তবে তখন বৃষ্টি হচ্ছিল না। আকাশ ছিল ধূসর আর চারপাশের আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছিল। এমন এক সময় যখন সন্ধ্যা পুরোপুরি নামেনি, কিন্তু দিনের আলো আর বেশিক্ষণ টিকবে না। দিনের আলো তখনও ধীরে ধীরে ফিকে হয়ে আসছিল। আমরা দুইজন ট্রাক থেকে নেমে পড়লাম। অভ্যাসবশত আমি প্রথমে ট্রাকটা দ্রুত একবার পরীক্ষা করে নিলাম, দরজা ঠিক আছে কিনা, লাইটগুলো ঠিকমতো কাজ করছে কিনা, আশেপাশের পরিবেশ নিরাপদ কিনা, এসব দেখে নিলাম। এদিকে আলেনা তখনই তার ড্রোনের বাক্স খুলে ফেলেছিল। মাত্র 10 মিনিট, সে বলল। আমি হেসে উত্তর দিলাম, ঠিক আছে। সে সব সময়ের মতো তাড়াহুড়ো করে বলল, কিছু ভিডিও ধারণ করেই ফিরে আসব। আমি ট্রাকের কাছেই দাঁড়িয়ে রইলাম আর আলেনা হাতে কন্ট্রোলার নিয়ে একটু সামনে এগিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই ড্রোনটি আকাশে উড়ে উঠল। হালকা ভন ভন শব্দ তুলে সেটি গাছের মাথার ওপরে উঠে স্থির হয়ে রইল। প্রথমে সে রাস্তা, আমাদের ট্রাক এবং জঙ্গলের প্রান্তভাগের ভিডিও ধারণ করছিল। এরপর ড্রোনটি বাঁদিকে ঘুরল, যেখানে গাছগুলো ছিল অনেক বেশি ঘন। আমি ট্রাকের সিঁড়ির ধাপে দাঁড়িয়ে কন্ট্রোলারের স্ক্রিনের দিকে তাকিয়েছিলাম। প্রথমে শুধু ওপর থেকে দেখা গাছের মাথা আর ভাঙাচোরা ডালপালা ছাড়া বিশেষ কিছু চোখে পড়ছিল না। কিন্তু আলেনা যখন ড্রোনটিকে আরো গভীরে নিয়ে গেল, তখন স্ক্রিনে এমন কিছু দেখা গেল যা আমাদের দুজনকেই একসঙ্গে নিঃশব্দ করে দিল। জঙ্গলের অনেক ভেতরে একটি খোলা জায়গার মাঝখানে দাঁড়িয়েছিল একটি কাঠের কুঁড়ে ঘর। এটা কোনো পর্যটকদের জন্য তৈরি পরিষ্কার পরিচ্ছন্ন কাঠের কেবিন ছিল না, বরং বহু পুরনো, আর্দ্রতায় কালচে হয়ে যাওয়া কাঠ দিয়ে তৈরি একটি জরাজীর্ণ কুঁড়ে ঘর ছিল সেটি। ঘরটি একদিকে সামান্য হেলে পড়েছিল, ছাদের ওপর ঘন শ্যাওলা জমেছিল আর এক পাশের ছাদ যেন চাপা পড়ে নিচু হয়ে গেছে বলে মনে হচ্ছিল। সামনে ছোট্ট একটি কাঠের অংশ ছিল, যেটাকে বারান্দা বলা যেতে পারে। জানালা ছিল বটে, কিন্তু কাজ এতটাই ময়লা ছিল অথবা ভেতরটা এতটাই অন্ধকার ছিল যে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না। প্রথম দেখাতেই জায়গাটি এমন মনে হচ্ছিল যা হয়তো কোনো পুরনো মানচিত্রে এখনো চিহ্নিত আছে, কিন্তু বাস্তবে সাধারণ মানুষ সেখানে যেতে চাইবে না। আলেনার চোখ মুহূর্তেই উজ্জ্বল হয়ে উঠল। দেখেছ? সে উত্তেজিত গলায় বলল, মনে হচ্ছে এটা কোনো পুরনো শিকারীদের কুঁড়ে ঘর। এখানে বলে রাখি, আমি ঘটনাটি আপনাদের জন্য বাংলায় বলছি, কিন্তু তখন আমাদের মধ্যে যে কথোপকথন হচ্ছিল তা আলেনার নিজস্ব ভাষাতেই হচ্ছিল। আমি স্ক্রিন থেকে চোখ না সরিয়ে বললাম, যদি সত্যি এমন কোনো কুঁড়ে ঘর থাকে তাহলে সেখানে যাওয়ার একটা রাস্তা থাকার কথা, কিন্তু এখানে তো তেমন কিছু দেখা যাচ্ছে না। আলেনা ড্রোনটিকে একটু নিচে নামালো। এবার ঘরটি আরো পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। চারপাশে ঘন গাছপালা, মাটি ভেজা এবং গাঢ় রঙের। আর একপাশে এমন একটি দাগ দেখা যাচ্ছিল যেন বহু বছর আগে সেখানে কোনো পথ ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রায় মুছে গেছে। আলেনা ধীরে ধীরে ড্রোনটিকে জানালার কাছে নিয়ে গিয়ে ভিডিও ধারণ করতে শুরু করলো। আমি কৌতূহলবশত বললাম, দরজার দিকটাও দেখো। সে ড্রোন ঘুরিয়ে সামনের দিকে নিয়ে গেল।
দরজাটি বন্ধ ছিল। কাঠের গায়ে আর্দ্রতার কালচে দাগ লেগেছিল। হাতলটাও মরিচা পড়ে গিয়েছিল, কিন্তু আশ্চর্যের বিষয় সেটি ভাঙা ছিল না। এই বিষয়টি প্রথম আমার কাছে অস্বাভাবিক মনে হয়েছিল, কারণ যদি জায়গাটি সত্যি বহু বছর ধরে পরিত্যক্ত হয়ে থাকে তাহলে দরজার অবস্থা আরো খারাপ হওয়ার কথা। কিন্তু এরপর এমন একটি দৃশ্য দেখা গেল যা আমাদের সাধারণ কৌতূহলকে ধীরে ধীরে ভয়ে পরিণত করার প্রথম ভিত্তি তৈরি করলো। আলেনা ড্রোনটিকে জানালার একবারে কাছে নিয়ে গিয়ে ভেতরে দেখার চেষ্টা করলো। সে ক্যামেরার ফোকাস ঠিক করলো। প্রথমে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না, শুধু ঘন অন্ধকার, কিছু কাঠের মতো আকৃতি আর ধুলোবালির অস্পষ্ট ছায়া। হঠাৎ এক মুহূর্তের জন্য আলেনা থেমে গেল, তারপর নিচু স্বরে বলল, একটু দাঁড়াও। আমি স্ক্রিনের দিকে আরো ঝুঁকে পড়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? আলেনা কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, ভেতরে কিছু একটা নড়ছে। আমি স্ক্রিনের দিকে ভালো করে তাকালাম, কিন্তু আমার চোখে তেমন কিছু ধরা পড়ল না। শুধু মনে হলো যেন একটা ছায়া সামান্য নড়ে উঠেছিল, তবে সেটাও এতটাই অস্পষ্ট ছিল যে আমি সহজেই বলতে পারতাম হয়তো ক্যামেরার কোণ পরিবর্তনের কারণে এমনটা মনে হয়েছে। আমি আলেনাকে বললাম, হয়তো বাতাসের কারণে হয়েছে, অথবা ড্রোনের অ্যাঙ্গেল বদলে গেছে। সে কোনো উত্তর দিল না, বরং আবার অন্য একটি জানালার দিকে ড্রোন নিয়ে গিয়ে ভেতরে দেখার চেষ্টা করতে লাগলো। সেখানেও স্পষ্ট কিছু দেখা গেল না, কিন্তু তার মুখের অভিব্যক্তি দেখে বুঝতে পারছিলাম সে যেন কিছু একটা অনুভব করেছে। আলেনা সাধারণত সহজে ভয় পাওয়ার মানুষ ছিল না। সে ছিল বাস্তববাদী এবং যথেষ্ট বিচক্ষণ। কিছুক্ষণ পরে সে নিচু স্বরে বলল, জায়গাটা একদম ফাঁকা বলে মনে হচ্ছে না। আমি সঙ্গে সঙ্গে উত্তর দিলাম, তাহলে তো আরো বেশি কারণ আছে ওখানে না যাওয়ার। সে কয়েক মুহূর্ত চুপচাপ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল, তারপর বলল, আমি একটা জিনিস পরীক্ষা করে দেখি। ফলো মোড চালু করি, যদি সত্যি সেখানে কিছু নড়াচড়া করে থাকে তাহলে ড্রোন নিজেই সেটাকে অনুসরণ করবে। তার কথাটা আমার মোটেও ভালো লাগলো না। আমি বিরক্ত হয়ে বললাম, এসব বাচ্চাদের মতো পরীক্ষা নিরীক্ষা করো না, ড্রোনটা ফিরিয়ে আনো। সে বলল, মাত্র 1 মিনিট, কিছু না থাকলে আমরা সঙ্গে সঙ্গে চলে যাব। আমি আর কিছু বলার আগেই সে সেটিং পরিবর্তন করে দিল। ড্রোন তখনও কুঁড়েঘরের সামনে বাতাসে স্থির হয়েছিল। কয়েক সেকেন্ড কোনো পরিবর্তন হলো না। তারপর ধীরে ধীরে ড্রোনটি নিজে থেকে একদিকে সরে যেতে শুরু করলো। আমি অবাক হয়ে স্ক্রিনের দিকে তাকালাম। তুমি কি নিজেই ওটা চালাচ্ছ? না, আলেনা বলল। এবার তার কণ্ঠে প্রথমবারের মতো সত্যিকারের উদ্বেগ টের পেলাম। আমি কন্ট্রোল ছুঁইও নি। ড্রোনটি কুঁড়েঘর ছেড়ে জঙ্গলের আরো গভীর দিকে এগোতে লাগলো। স্ক্রিনে ভেজা মাটি আর গাছের মোটা মোটা গুঁড়ি দেখা যাচ্ছিল, কিন্তু এমন কিছুই ছিল না যেটাকে দেখে আমি নিশ্চিতভাবে বলতে পারি ওটা কোনো মানুষ বা প্রাণী। তবুও ড্রোনটির চলার ভঙ্গি দেখে মনে হচ্ছিল যেন সেটি কোনো চলমান বস্তুকে অনুসরণ করছে। আমি কঠোর গলায় বললাম, ড্রোনটা এখনই ফিরিয়ে আনো। আলেনা বলল, 1 সেকেন্ড, দেখি এটা কোথায় যাচ্ছে। ড্রোনটি খুব দ্রুত যাচ্ছিল না, কিন্তু তার গতিবিধির মধ্যে অদ্ভুত এক উদ্দেশ্য ছিল। প্রথমে কুঁড়েঘর থেকে দূরে গেল, এরপর অসমান ভূমির ওপর দিয়ে পুরো ঘন গাছপালার ভেতর ঢুকে পড়ল। ভিডিওতে এখনো স্পষ্ট কিছু দেখা যাচ্ছিল না, না কোনো মানুষ না কোনো পশু। তবুও ড্রোনটি এমনভাবে এগিয়ে যাচ্ছিল যেন তার সামনে সত্যি কিছু রয়েছে। হঠাৎ স্ক্রিন কেঁপে উঠল, ভিডিও ফিড বিকৃত হয়ে গেল। এক মুহূর্তের জন্য ছবি ঝাপসা হয়ে গেল, তারপর আবার স্বাভাবিক হলো, কিন্তু কয়েক সেকেন্ড পর আবার কাঁপতে শুরু করলো। আমি বললাম, সিগন্যালের সমস্যা হচ্ছে। আলেনা দ্রুত কন্ট্রোল নিজের হাতে নিল, আমি ফিরিয়ে আনছি। কিন্তু ঠিক তখনই ড্রোনটি হঠাৎ এক ঝাঁকুনিতে নিচের দিকে নেমে গেল। স্ক্রিনে মাটি দ্রুত কাছে আসতে দেখা গেল। একটি অস্পষ্ট দৃশ্য, তারপর শুধু ঝিরঝিরে বিকৃত ছবি, আর তারপর সব অন্ধকার, সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। আলেনার মুখ থেকে বিরক্ত স্বরে বেরিয়ে এলো, ধুর। আমি জিজ্ঞেস করলাম, পড়ে গেছে? হ্যাঁ, সম্ভবত, কিন্তু ঠিক কোথায় পড়েছে বুঝতে পারছি না। আমি গভীর একটা দীর্ঘশ্বাস ফেললাম। আমার মেজাজ তখন পুরোপুরি খারাপ হয়ে গেছে। আমি শুরু থেকেই বলছিলাম এসব বাদ দিতে, পরে কখনো আবার এই রুটে এলে তখন দেখা যাবে। কিন্তু আলেনা চুপচাপ দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, না, আমি ড্রোনটা এখানে ফেলে যেতে পারবো না। আমি জানতাম
সে ড্রোনটাকে কতটা ভালোবাসে। ওটা তার কাছে শুধু একটা যন্ত্র ছিল না, ওটার মাধ্যমে সে অসংখ্য ভিডিও ধারণ করেছে, অনেক স্মৃতি জড়িয়েছিল এবং তার সবচেয়ে প্রিয় শখের গুরুত্বপূর্ণ অংশ ছিল সেটি। তার কণ্ঠে হালকা অনুশোচনাও ছিল, কারণ আমার কথা না শুনেই সে ফলো মোড অন চালু করেছিল আর শেষ পর্যন্ত ড্রোনটি হারিয়ে ফেলেছিল। আমি বললাম, ঠিক আছে, কিন্তু ঠিক কোথায় পড়েছে সেটাও তো নিশ্চিত না। সে দ্রুত উত্তর দিল, মোটামুটি আন্দাজ করা যাচ্ছে কুড়েঘরের পেছনের জঙ্গলের দিকে গিয়েছিল। খুব বেশি দূরে যাওয়ার কথা না। জঙ্গলে হারিয়ে যাওয়া জিনিস খুঁজতে গিয়ে মানুষ প্রায় এই কথাটা বলে। বেশি দূরে যায়নি, কিন্তু বাস্তবে বেশিরভাগ সময় সেই ধারণা ভুল প্রমাণিত হয়। আমি চারপাশে তাকালাম। সন্ধ্যা আরো ঘন হয়ে এসেছে, যদিও পুরোপুরি অন্ধকার নামেনি। হিসাব করলে আমাদের হাতে এখনো কিছুটা সময় ছিল। আমার বিবেক বলছিল এটা বোকামি হবে, কিন্তু অন্যদিকে মনে হচ্ছিল যদি ড্রোনটা সত্যি কাছাকাছি কোথাও পড়ে থাকে এবং আমরা এখন খুঁজতে না যাই, তাহলে হয়তো আর কখনো সেটি পাওয়া যাবে না। শেষ পর্যন্ত আমি মাঝামাঝি একটি সিদ্ধান্ত নিলাম। আমি বললাম, শুধু 10 থেকে 15 মিনিট, এর বেশি না। আর একটা কথা মনে রাখবে, আমরা ট্রাক কোথায় রেখেছি সেটা কখনো ভুলবো না। খুব বেশি ভেতরেও যাব না। আলেনার সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। আমি ট্রাক থেকে একটি শক্তিশালী ফ্ল্যাশ লাইট, একটি ছোট জরুরি লাইট, একটি ভাঁজ করা ছুরি এবং প্রতিফলক যুক্ত নিরাপত্তা জ্যাকেট নিয়ে নিলাম। আমাদের দুইজনের কাছেই ফোনের টর্চ ছিল। জঙ্গলে ঢোকার আগে আমি ট্রাকের অবস্থান ভালোভাবে মনে গেঁথে নিলাম। রাস্তার ধারে কাকর বিছানো মোড়, একটি অদ্ভুত আকৃতির পাইন গাছ, বাম দিকে রাস্তার একটি বিশেষ চিহ্ন। এসব বিষয় আমি অভ্যাসবশত সবসময় মনে রাখতাম, কিন্তু সেদিন বুঝতে পারিনি পরবর্তীতে এই ছোট ছোট বিষয়গুলো আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আমরা ধীরে ধীরে কুড়েঘরের দিকে হাঁটতে শুরু করলাম। প্রথম দিকে মাটি অসমান হলেও হাঁটার উপযোগী ছিল। কিছু জায়গায় পুরনো টায়ারের চিহ্নের মতো চাপা দাগ দেখা যাচ্ছিল, কিন্তু সেগুলো এতটাই পুরনো ছিল যে পরিষ্কার কোনো পথ বলে মনে হচ্ছিল না। বাতাস ছিল ঠান্ডা, মাটি ছিল ভেজা, আর আমরা যত ভেতরে যাচ্ছিলাম রাস্তার শব্দ ততই ক্ষীণ হয়ে আসছিল। কয়েক মিনিট পর ট্রাকটাও আর স্পষ্ট দেখা যাচ্ছিল না। আমি একবার পেছনে ফিরে তাকালাম, তারপর আবার সামনে এগোলাম। আলেনা আমার সামনেই হাঁটছিল। তার হাতে ছিল ড্রোনের কন্ট্রোলার আর মোবাইল ফোন। সে বারবার স্ক্রিনে ড্রোনের শেষ সিগন্যাল পাওয়া অবস্থান দেখছিল। আমি তাকে বারবার তাড়া দিচ্ছিলাম, তাড়াতাড়ি করো, কিন্তু তার সমস্ত মনোযোগ ছিল ড্রোন খুঁজে বের করার দিকে এবং সেই রহস্যময় কুড়েঘরটির দিকে। অল্প সময়ের মধ্যেই আমরা কুড়েঘরের একবারে কাছাকাছি পৌঁছে গেলাম, তবুও ড্রোনের কোনো চিহ্ন দেখতে পেলাম না। এবার ঘরটাকে কাছ থেকে দেখে আমার মনে হলো ভিডিওতে যতটা ভাঙাচোরা মনে হয়েছিল, বাস্তবে তার অবস্থা আরো অনেক খারাপ। কাঠের গায়ে জায়গায় জায়গায় কালচে দাগ পড়ে গেছে। মনে হচ্ছিল বছরের পর বছর আর্দ্রতার কারণে কাঠগুলো পচে গেছে। সামনে একটি কাঠের মেঝে ছিল যা মাটি থেকে সামান্য উঁচু। এক পাশে ছোট্ট একটি ধাপ, অন্য পাশে একটি জানালা। ছাদের কোণ থেকে পুরনো বৃষ্টির দাগ নেমে এসে দেওয়ালের অনেকটা অংশ কালো করে ফেলেছিল। আমি বললাম, আগে ড্রোন খুঁজবো নাকি ঘরটা দেখব? শুধু দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্যই প্রশ্নটা করেছিলাম। আলেনা স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, সিগন্যাল তো এখানেই কাছাকাছি দেখাচ্ছে, সম্ভবত ড্রোনটা আশেপাশেই পড়েছে। সে আরো এক পা সামনে বাড়ালো, আর ঠিক সেই মুহূর্তেই তার পায়ে যেন কোনো পাতলা জিনিস আটকে গেল। পরের মুহূর্তেই একটি তীব্র ধাতব ঘণ্টা ধ্বনি পুরো জঙ্গল কাঁপিয়ে উঠল। শব্দটা এতটাই হঠাৎ এবং অস্বাভাবিক ছিল যে আমার বুকের ভেতর যেন কিছু একটা লাফিয়ে উঠল। এটা কোনো বৈদ্যুতিক কলিং বেল ছিল না, বরং পুরোনো দিনের হাতে বাজানো ধাতব ঘণ্টার মতো শব্দ, যেন কেউ শিকার ধরার জন্য অথবা অনুপ্রবেশকারীর উপস্থিতি জানানোর জন্য কোনো ফাঁদ তৈরি করে রেখেছে। ঘণ্টা বাজতেই চারপাশের পরিবেশ মুহূর্তের মধ্যেই বদলে গেল। উঁচু গাছের ডাল থেকে অসংখ্য পাখি আতঙ্কে ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে গেল। ডান দিকের ঝোপের মধ্যে কিছু একটা দ্রুত দৌড়ে পালালো। দূরে কোথাও কোনো বন্য প্রাণীর অস্থির ছুটাছুটির শব্দ শোনা গেল। যে জঙ্গলটি কয়েক সেকেন্ড আগেও নিস্তব্ধ ছিল, সেটি যেন এক মুহূর্তে বিস্ফোরিত হয়ে উঠল। আলেনা ভয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল।
আমি দ্রুত নিচু হয়ে তার পায়ের কাছে তাকালাম এবং যা দেখলাম তা আমার শরীরে ঠান্ডা স্রোত বইয়ে দিল। সত্যি সেখানে একটি খুবই পাতলা সুতো টানানো ছিল, এত নিখুঁতভাবে মাটির সমান্তরালে লাগানো ছিল যে সহজে চোখে পড়ার মতো কোনো উপায় ছিল না। সুতোটির এক প্রান্ত কুঁড়েঘরের পাশে গিয়ে বাঁধা ছিল একটি ধাতব ঘণ্টার সঙ্গে। আমি এবং আলেনা একসঙ্গে একে অপরের দিকে তাকালাম, তারপর খুব নিচু স্বরে বললাম, এই জায়গাটা পরিত্যক্ত নয়। প্রথমবারের মতো দেখলাম আলেনার মুখে সত্যিকারের ভয়ের ছাপ ফুটে উঠেছে। ঠিক সেই মুহূর্তে যখন আতঙ্কিত পাখিগুলোর চিৎকার ধীরে ধীরে স্তিমিত হয়ে আসছিল, আমি স্পষ্ট অনুভব করলাম কুঁড়েঘরের ভেতরে অথবা হয়তো তার পেছনের দিকে কিছু একটা নড়ে চড়ে উঠেছে। খুবই সামান্য, যেন ঘন্টার শব্দে চমকে উঠে কেউ নিজের অবস্থান বদলেছে। আমি সঙ্গে সঙ্গে সোজা হয়ে দাঁড়ালাম। ফ্ল্যাশ লাইটের আলো প্রথমে দরজার উপর ফেললাম, তারপর জানালার দিকে। বারান্দার নিচে কিছুই দেখা গেল না, কিন্তু এখন আর আমাদের নিজেদের বোঝানোর কোনো সুযোগ ছিল না যে জায়গাটি সম্পূর্ণ পরিত্যক্ত। আমি দ্রুত বললাম, চলো এখনই ফিরে যাই। আলেনা এক মুহূর্তের জন্য কুঁড়েঘরের দিকে তাকিয়ে রইল। তার হাতে এখনো কন্ট্রোলার ধরা ছিল, কিন্তু তার ভেতরের কৌতূহল তখনও পুরোপুরি মরে যায়নি। আর পরবর্তীতে সেই কৌতূহলের মূল্যই আমাদের খুব বড় করে দিতে হয়েছিল। সে ধীরে ধীরে বলল, ড্রোনটা সম্ভবত এখানে কোথাও আছে। এখন যদি ফিরে যাই হয়তো আর কখনো খুঁজে পাবো না। আমি কোনো উত্তর দিলাম না, শুধু দরজা আর জানালার মাঝখান চোখ বুলিয়ে যেতে লাগলাম। এদিকে জঙ্গল আবার আগের মতো নিস্তব্ধ হয়ে গেছে, কিন্তু এই নীরবতা আগের নীরবতার মতো ছিল না। এটা ছিল এমন এক অস্বস্তিকর নীরবতা যেখানে মানুষের মনে হয় কেউ তাকে দেখছে, কেউ তার প্রতিটি নড়াচড়া লক্ষ্য করছে। সত্যি বলতে সেই সময় আমি ফিরে যাওয়ার কথাই বলেছিলাম, আর যদি আমরা তখনই ফিরে যেতাম তাহলে হয়তো ঘটনাটা এত দূর গড়াতো না। কিন্তু কিছু কিছু জায়গার একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে, মানুষ জানে সেখানে থাকা উচিত নয়, তবুও কোনো এক অজানা আকর্ষণ তাকে আটকে রাখে। আমাদের সঙ্গেও ঠিক সেটাই ঘটেছিল। ঘন্টা বাজার পর কয়েক সেকেন্ড আমরা দুইজনই নিঃশব্দে দাঁড়িয়েছিলাম। উপরে উঠে যাওয়া পাখিদের শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল, ঝোপের মধ্যে পালিয়ে যাওয়া প্রাণীটির শব্দও থেমে গেল। জঙ্গল আবার স্থির হয়ে পড়ল, কিন্তু এবার চারপাশের সবকিছুই আগের চেয়ে অনেক বেশি অস্বাভাবিক লাগছিল। পাতলা সুতোটিও তখনও মাটির সমান্তরালে টানানো ছিল। পুরনো ধাতব ঘণ্টাটি আগের একটি অংশের সঙ্গে বাঁধা ছিল এবং খুব সহজে বোঝা যাচ্ছিল এটা কোনো ভাঙা বা পরিত্যক্ত জিনিসের অবশিষ্ট নয়। কেউ ইচ্ছাকৃতভাবে ভেবেচিন্তে এটি তৈরি করেছে। আমি আলেনাকে বললাম, যথেষ্ট হয়েছে, আমরা এখনই ফিরে যাচ্ছি। কিছুক্ষণের জন্য মনে হলো সে হয়তো রাজি হয়েছে, কিন্তু হঠাৎ সে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, ড্রোনের শেষ সিগন্যালও এখনো এখানেই দেখাচ্ছে, সম্ভবত কুঁড়েঘরের পেছনের দিকে পড়েছে। আমি কঠোর স্বরে বললাম, একটা ড্রোনের জন্য আমরা নিজেদের বিপদে ফেলবো না। সে আবার ড্রোনের কথা না বলে অন্যভাবে বলল, যদি এখানে কেউ আসা যাওয়া করে তাহলে সে ড্রোনটা তুলে নিয়ে যেতে পারে। আর যদি জায়গাটা সত্যি পরিত্যক্ত না হয় তাহলে অন্তত আমাদের জানা উচিত আমরা আসলে কিসের এত কাছে দাঁড়িয়ে আছি। তার কথাটা পুরোপুরি অযৌক্তিকও ছিল না, তবু আমি দ্রুত একটা সিদ্ধান্ত নিতে চাইলাম। আর মাত্র 5 মিনিট, শুধু বাইরে থেকে দেখব দরজা, জানালা আর পেছনের অংশ। ভেতরে কিছু অস্বাভাবিক মনে হলে সঙ্গে সঙ্গে ফিরে যাব। আলেনা মাথা নেড়ে সম্মতি দিল। আমি ফ্ল্যাশ লাইটের আলো সোজা দরজার ওপর ফেললাম। দরজাটি বন্ধ ছিল, কিন্তু বাইরে থেকে কোনো তালা স্পষ্ট দেখা যাচ্ছিল না। হাতলে মরিচা ধরেছিল, কাঠ ভিজে কালচে হয়ে গিয়েছিল। দরজার কিনারায় ছত্রাকের মতো দাগ জমেছিল। ড্রোনের ভিডিওতে এসব এত স্পষ্ট বোঝা যায়নি। আমরা ধীরে ধীরে সামনের কাঠের মাচার দিকে এগোলাম। মাচাটি মাটি থেকে কিছুটা উঁচু ছিল। আমি পা রাখতেই একটা ভারী কর্মরে শব্দ হলো। পুরনো কাঠে এমন শব্দ হওয়া স্বাভাবিক, কিন্তু পরিস্থিতি এমন ছিল যে সাধারণ কোনো শব্দ অস্বাভাবিক মনে হচ্ছিল। আমি দরজার কাছে গিয়ে কান লাগালাম। প্রথমে কিছুই শুনতে পেলাম না, শুধু নিজের শ্বাস প্রশ্বাসের শব্দ। তারপর হঠাৎ মনে হলো ভেতরে কোথাও যেন কিছু একটা খুব আস্তে ঘষা খেলো। প্রায় কোনো শোনা যায় না এমন শব্দ। আমি সঙ্গে সঙ্গে সোজা হয়ে দাঁড়ালাম।
আলেনা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমি সত্যিটাই বললাম, নিশ্চিত নই, কিন্তু মনে হলো ভেতরে কিছু একটা আছে। এই কথা শুনে আলেনা ধীরে ধীরে জানালার দিকে এগিয়ে গেল। আলেনা জানালার ময়লাযুক্ত কাঁচ হাতে দিয়ে মুছে ভেতরে দেখার চেষ্টা করলো, কিন্তু কাছে এত বেশি ময়লা আর আর্দ্রতা জমেছিল যে কেবল ছোট্ট একটি অংশই সামান্য পরিষ্কার হলো। সেই ফাঁক দিয়ে ভেতরে অস্পষ্ট কিছু আকৃতি দেখা যাচ্ছিল। এক পাশে হয়তো একটি পুরনো চেয়ার, এক কোণে কাঠের কয়েকটি বাক্স, আর মেঝের ওপর ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু জিনিসপত্র, কিন্তু কিছুই পরিষ্কার বোঝা যাচ্ছিল না। আলেনা আমার দিকে তাকিয়ে বলল, দরজাটা খুলে দেখি, যদি কিছু অস্বাভাবিক লাগে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব। আমি আবারও আপত্তি জানালাম। বাইরে ঘন্টা লাগানো ফাঁদি তো প্রমাণ করে এখানে কেউ আসে, এটা ভালো ধারণা নয়। সে আমার দিকে তাকালো, তার চোখে কৌতূহল ছিল, আবার ভয়ের ছাপও ছিল। ভেতরে যদি কোনো প্রাণী থাকে তাহলে সেটাও দেখা দরকার, আর ড্রোনটাও তো থাকতে পারে। সত্যি বলতে তখনও আমরা দুইজন সেই যুক্তিটা কি আঁকড়ে ধরেছিলাম। আমিও ভাবছিলাম হয়তো কোনো শিকারী এখানে আসে, হয়তো ঘন্টার ফাঁদ বন্যপ্রাণী বা অপরিচিত কাউকে সতর্ক করার জন্য লাগানো হয়েছে, হয়তো পুরো ব্যাপারটারই স্বাভাবিক কোনো ব্যাখ্যা আছে। কারণ মানুষ যখন ভয় পেতে শুরু করে তার আগে সে সবসময় সাধারণ কোনো কারণ খুঁজে বের করার চেষ্টা করে। অবশেষে আমি দরজার হাতলটা ধরলাম। প্রথমে হাতলটি শক্ত হয়েছিল, তারপর ধীরে ধীরে নড়ল। একটি মৃদু কর্মর শব্দ তুলে দরজাটি ভেতরের দিকে খুলে গেল। সঙ্গে সঙ্গে এক ধরনের ভারী স্যাঁতস্যাঁতে বাসি গন্ধ আমাদের মুখে এসে লাগলো। পুরনো কাঠ, বন্ধ ঘর, ছত্রাক, ভেজা কাপড় আর বহু বছরের জমে থাকা স্যাঁতস্যাঁতে পরিবেশের মিশ্র গন্ধ। আমি ফ্ল্যাশলাইট জ্বালালাম। ঘরটি খুব বড় ছিল না, তবে সাধারণ একটি কক্ষের চেয়ে কিছুটা বড়ই বলা যায়। বাম পাশে একটি ভাঙা চেয়ার, একটি পুরনো টেবিল, এক কোণে কাঠের বাক্সের স্তূপ, দেওয়ালের পাশে কয়েকটি লোহার হুক, মেঝেতে ছড়িয়ে থাকা কিছু বস্তা, আর এক পাশে পুরনো কম্বলের মতো কিছু কাপড়। ছাদের কাঠের বিমগুলো নিচু হয়েছিল। কিছু জায়গার কাঠ এতটাই কালো হয়ে গিয়েছিল যেন মনে হচ্ছিল বছরের পর বছর ধোয়ার মধ্যে ছিল। জায়গাটা কোনো শিকারীর বিশ্রাম কেন্দ্রের চেয়ে বরং পুরনো মালপত্র রাখার গুদামের মতো লাগছিল। আমি নিচু স্বরে বললাম, সাবধানে থেকো। আলেনাও আমার সঙ্গে ভেতরে ঢুকে পড়ল। আমাদের ওজন পড়তেই কাঠের মেঝে দীর্ঘ এক কর্মরের শব্দ তুলল। আমি সঙ্গে সঙ্গে নিচে আলো ফেললাম। কিছু তক্তা শক্ত ছিল, আবার কিছু তক্তা পচে নরম হয়ে গেছে বলে মনে হচ্ছিল। ঘরের এক অংশ তুলনামূলকভাবে মজবুত, অন্য অংশ অনেক বেশি ক্ষতিগ্রস্ত। আমরা প্রথমে সামনের দিকটা পরীক্ষা করলাম। একটি দেওয়ালে মরিচা ধরা কিছু সরঞ্জাম ঝুলছিল, একটি ছোট কুড়াল, একটি বাঁকা লোহার হুক, আর একটি পুরনো লণ্ঠনের ভাঙা কাঠামো। এক কোণে কয়েকটি কাচের বোতল পড়েছিল। মেঝের একটি অংশে ভেজা কিছু টেনে নিয়ে যাওয়ার মতো দাগ দেখা যাচ্ছিল, কিন্তু সেগুলো নতুন না পুরনো তা বোঝা কঠিন ছিল। টেবিলের নিচে একটি ভাঙা খাঁচা পড়েছিল। হঠাৎ আমার দৃষ্টি সামনের দিকে গেল। সেখানে কিছু পায়ের চিহ্ন দেখা যাচ্ছিল। একবারে স্পষ্ট না হলেও বোঝার জন্য যথেষ্ট। ভেজা বুট জুতার ছাপ, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। পায়ের চিহ্নগুলো শুধু দরজা দিয়ে ঢোকার সোজা পথে ছিল না, বরং ঘরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিল, যেন কেউ ভেতরে হাঁটাহাঁটি করেছে। আমি নীরবে আলেনাকে ইশারা করলাম। সে নিচু হয়ে ছাপগুলো দেখল, তারপর ধীরে ধীরে সোজা হয় আমার দিকে তাকালো। তার মুখের অভিব্যক্তি দেখেই বুঝলাম সেও একই বিষয় বুঝেছে। এই জায়গাটা শুধু বহু পুরনো নয়, সম্প্রতি কেউ এটিকে ব্যবহার করেছে। আমি সঙ্গে সঙ্গে বললাম, এখনই বেরিয়ে যাই। কিন্তু আলেনা কোনো উত্তর দিল না। সে ঘরের ডান পাশের দেওয়াল আর কোণের মাঝখানে এক দৃষ্টিতে তাকিয়েছিল। আমি ফ্ল্যাশলাইট নিয়ে সেই দিকে গেলাম। সেখানে মেঝের কাঠের তক্তাগুলোর মাঝে একটি ছোট অন্ধকার ফাঁক দেখা যাচ্ছিল, আর তার ঠিক পাশে পড়েছিল ড্রোনের একটি ভাঙা প্রপেলার। আলেনা উত্তেজিত হয়ে বলল, এই তো, এটা এখানে। আমি নিচু হয়ে টুকরোটা তুলে নিলাম। ভালো করে দেখে নিশ্চিত হলাম এটা সত্যি তার ড্রোনের অংশ। কিন্তু সঙ্গে সঙ্গে আমার মনে আরেকটি প্রশ্ন জাগলো, এটা এখানে এলো কিভাবে? আলেনা বলল, হয়তো কেউ কুড়িয়ে এনে রেখেছে। তার কণ্ঠে এখন ভয়ের চেয়ে তাড়াহুড়োর সুর বেশি ছিল। আমি বললাম, দেখেছো, অন্তত একটা অংশ তো পেয়েছি, বাকিটা পরে খুঁজবো। সে দ্রুত মাথা নাড়ল। না, যদি এই অংশ এখানে থাকে তাহলে বাকি অংশ কাছাকাছি কোথাও আছে।
আলেনা ঘরের আরো ভেতরের দিকে এগিয়ে গেল। আমি তার পেছন পেছন গেলেও আমার পুরো মনোযোগ ছিল মেঝে আর ঘরের কোণাগুলোর দিকে। ঘরের পেছনের অংশে আর কোনো দরজা ছিল না, তবে কাঠের দেওয়ালের পাশে কিছু পুরনো কুশন, ছেঁড়া সোফার কাপড় এবং ভাঙাচোরা আসবাবপত্রের অংশ ছড়িয়েছিল। এক কোণে মেঝেটা অন্য জায়গার তুলনায় অনেক বেশি কালচে আর স্যাঁতসেঁতে দেখাচ্ছিল। মনে হচ্ছিল যেন নিচে কোনো ফাঁপা জায়গা আছে। শুরু থেকেই সেই অংশটা আমার ভালো লাগছিল না। আমি সতর্ক করে বললাম, ওই দিকটায় যেও না, মেঝেটা দুর্বল মনে হচ্ছে। আলেনা আমার কথা শুনেছিল, কিন্তু একটু দেরিতে। আমি তার কাছে পৌঁছানোর আগে আমার নিজের পায়ের নিচে কাঠের তক্তা হালকা করে কট করে উঠল, আর পরের মুহূর্তেই কর্মর পুরো তক্তাটা আমার ওজনের নিচে ভেঙে বসে গেল। আমি শুধু এতটুকুই মনে করতে পারি, এক মুহূর্ত আগে আমি ঘরের ভেতর দাঁড়িয়েছিলাম, আর পরের মুহূর্তে নিচের দিকে পড়ে যাচ্ছিলাম। কাঠ ভাঙার শব্দ, ধুলা আর পচা কাঠের গুঁড়ো বাতাসে উড়ে যাওয়া, তারপর প্রচণ্ড আঘাত। আমি একটি গভীর ভেজা দুর্গন্ধময় ফাঁকা জায়গায় গিয়ে পড়লাম। কাঁধ আর পাঁজরের পাশে প্রচণ্ড ব্যথা অনুভব করলাম। মুহূর্তের জন্য শ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। কয়েক সেকেন্ড আমি কিছুই বুঝতে পারছিলাম না। তারপর ওপর থেকে আলেনার আতঙ্কিত চিৎকার ভেসে এলো। আমি নড়ার চেষ্টা করলাম। বুঝতে পারলাম এটা সাধারণ কোনো ঘর নয়, বরং মাটির নিচে লুকানো কোনো গুদাম ঘর বা পুরনো ভূগর্ভস্থ কক্ষের মতো। খুব গভীর ছিল না, তবে এতটাই গভীর ছিল যে সহজে নিজে নিজে ওপরে ওঠা সম্ভব নয়। নিচে কাদার মতো কিছু ছিল, পচা কাঠের টুকরো, তীব্র স্যাঁতসেঁতে দুর্গন্ধ, একপাশে জমে থাকা পুরনো পানির মতো কিছু। আমার বুট জুতার অর্ধেক কাদার মধ্যে ঢুকে গিয়েছিল। ফ্ল্যাশ লাইট হাত থেকে ছিটকে দূরে পড়েছিল, তবে সৌভাগ্যবশত এখনো জ্বলছিল। সে আলোতে আশপাশ কিছুটা দেখা যাচ্ছিল। আমি ওপরে তাকিয়ে বললাম, আমি বোধহয় ঠিক আছি, যদিও বাস্তবে আমি মোটেও ঠিক ছিলাম না। ওপরে ভাঙা মেঝের জায়গায় বড় একটি অনিয়মিত গর্ত তৈরি হয়েছে। আলেনা হাঁটু গেড়ে বসে সেই গর্ত দিয়ে আমার দিকে তাকিয়েছিল, তার মুখে স্পষ্ট আতঙ্ক। কতটা আঘাত পেয়েছ? আমি বললাম, কাঁধে আর পাশে লেগেছে, তবে হাত পা নাড়াতে পারছি। তুমি গর্তের খুব কাছে এসো না, আরো ভেঙে পড়তে পারে। আমি ফ্ল্যাশ লাইটের আলো চারদিকে ঘুরিয়ে দেখলাম। মনে হলো এটা একসময় পুরে ঘরের নিচে মালপত্র রাখার জায়গা ছিল। দেওয়ালগুলো কাঁচা মাটি আর কাঠের খুঁটি দিয়ে তৈরি। এক পাশে মরিচা ধরা কয়েকটি শিকড় পড়েছিল, অন্য পাশে ভাঙা কাঠের বাক্স, আর এক কোণে পচে যাওয়া পুরনো বিছানার মতো কিছু। কিন্তু সবচেয়ে খারাপ ছিল জায়গাটার গন্ধ। একটা বন্ধ, বাসি, পচা দুর্গন্ধ, যে গন্ধে শ্বাস নিতে বমি আসতে চাইছিল। ওপর থেকে আলেনা বলল, আমি কিছু একটা খুঁজে দেখি, তোমাকে টেনে তুলতে পারি কিনা। আমি বললাম, দরজাটা খোলা রেখো, যদি বাইরে যেতে হয় তাহলে। কথাটা শেষও করতে পারলাম না। একটা প্রচণ্ড শব্দে পুরো ঘরের মূল দরজাটা বন্ধ হয়ে গেল। আমি আর আলেনা দুজনই কয়েক সেকেন্ড নিস্তব্ধ হয়ে গেলাম। তারপর আলেনা তড়িঘড়ি দরজার দিকে দৌড়ে গেল। ওপরে তার দ্রুত পায়ের শব্দ শুনতে পাচ্ছিলাম। পরের মুহূর্তেই সে জোরে হাতল নাড়াতে শুরু করলো। তারপর এক ধাক্কা দিল, দরজাটা বন্ধ হয়ে গেছে। আমি নিচ থেকে চিৎকার করে বললাম, খোলো খোলো। ওটা খুলছে না। এবার তার কণ্ঠে স্পষ্ট আতঙ্ক। সে আবার ধাক্কা দিল, তারপর আরেকবার, তারপর বারবার। আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম সে হাতল ঘোরাচ্ছে, কাঁধ দিয়ে ধাক্কা মারছে, কিন্তু দরজাটা খুলছিল না। আমি বললাম, হয়তো আটকে গেছে, যদিও নিজের কথাতে আমার বিশ্বাস হচ্ছিল না। তারপর এমন একটি শব্দ শোনা গেল যা আমাদের প্রথমবার সত্যিকার অর্থে ঝুলিয়ে দিল। এটা আর সাধারণ কোনো ঘটনা নয়। দরজার বাইরে কাঠের বারান্দার ওপর ধীরে ধীরে কারো হাঁটার শব্দ শোনা গেল। একটি পদক্ষেপ, দুইটি, তিনটি, তারপর শব্দটি এসে ঠিক দরজার সামনে থেমে গেল। প্রিয় লিসেনার্স, এখান থেকে শুরু হয় সেই ভয়ঙ্কর ঘটনাগুলো। শেষ পর্বের জন্য অপেক্ষা করুন।